হ্যালো আমার প্রাণপ্রিয় কলেজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আমি জানি তোমরা অনেক বেশি ভালো আছো, অনেক বেশি আনন্দে আছো। বন্ধুরা, আজকে আমি আমার একটা ছোট্ট জীবনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের এই গল্পটা শুনলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তোমরা অনেক বেশি এনজয় করবে। বন্ধুরা, আমার স্বামী ছিল একজন ট্রাক ড্রাইভার। সে প্রতি রাতেই বিভিন্ন দেশের জেলা প্রান্তরে মালামাল নিয়ে যেত। একদিন হঠাৎ করেই একটি ট্রাক আর আমার স্বামীর ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। তারপর বন্ধুরা, যা হবার সেটাই হয়েছে। আমার স্বামী মারা যায় ওই অ্যাক্সিডেন্টের পরে। তারপর থেকেই আমার জীবনে নেমে আসে এক অন্যরকম ছায়া, যা বলার বাইরে নাই। আর স্বামী ছাড়া এই পৃথিবীতে তেমন কোনো সম্মান নেই, মর্যাদা নেই, ভালোবাসা নেই, দায়িত্ব নেই। এটা আসলে আমরা কম বেশি সবাই জানে। তো বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়ি তারা এখন কেউই আমাকে দেখতে পারে না। আমাকে তারা বলে আমি নাকি অপয়া, আমার জন্য নাকি আমার স্বামী মারা গেছে। এই কারণে আসলে বন্ধুরা, আমার স্বামীর একটু সমস্যা ছিল। সেই সমস্যাটা হচ্ছে সে একটু নেশা পানি করত, মাঝে মধ্যে একটু ছাইপাস খেত, এবং তার ওই ট্রাক যে গাড়ি ছিল ওই গাড়ির মধ্যেও ওই ছাইপাসটা থেকে যেত। সে প্রায় সময় ওই লাল বোতল শিশিটা খেত। তো যাই হোক, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, মানে যত ধরনের ড্রাইভার আছে তারা সবাই কিন্তু কম বেশি এরকম একটু আর একটু নেশা পানি করে থাকে। এটা আমাদের কারো জানা না, এটা আমরা কিন্তু সবাই জানি কম বেশি। কিন্তু বন্ধুরা, আমি একটা অল্প বয়সী মেয়ে মানুষ। আমার বিয়ে হয়েছে মাত্র সবে ১.৫ বছর। আর আমার প্রেমটা হয়েছিল কিভাবে জানেন? প্রেম করে। আসলে আমার স্বামী যে ট্রাক ড্রাইভার সেটা আমি বিয়ের আগে কোনোভাবেই আমি জানতাম না। সে আমাকে ফেসবুকে বিভিন্ন ছবি পাঠাতো। এই সে অনেক বড় লোকের ছেলে, তাদের বাড়ির একটা ডুপ্লেক্স বাড়ি আছে, তারপর হচ্ছে তার নিজস্ব গাড়ি আছে, সে বিভিন্ন জায়গায় দেশ বিদেশ ঘুরতে যায়। হ্যাঁ, এরকম অসংখ্য অসংখ্য ভিডিও সে আমাকে দেখাতো। দেখিয়ে দেখিয়ে আমিও আসলে তার প্রতি অ্যাট্রাকশন হয়ে পড়েছিলাম। আমিও আর কোনো কিছু বলতে পারতাম না, এক প্রকার তার প্রেমেই আমি পড়ে গিয়েছিলাম। কারণ সে আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এরকম লুবো লুবো নিয়েও আমাকে ছবি অফার করতো, ছবি দেখাতো। আর আমার স্বামী দেখতে একটু সুন্দর ছিল, আমি তার ফাঁদে পাড়া দিয়ে ফেলি। কিন্তু সে আমাকে বলে সে অনুষ্ঠান করে বিয়ে করবে না, আমাকে ডিরেক্ট কাজই ডেকে এনে সে বিয়ে করবে। তো আমিও তার কথা মতো রাজি হয়ে যাই। আমি বলি, আচ্ছা ঠিক আছে, তুমি কাজী ডেকে বিয়ে করো, আর যাই করো সমস্যা নাই, আমার তো তোমাকেই লাগবে, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি আমার লাগবে না। তো আমি আসলে ওই মানুষটাকে অনেক বেশি আসলে ভালোবেসে ফেলেছিলাম, অনেক বেশি বিশ্বাস করে ফেলেছিলাম। আর সে আমার এই বিশ্বাসের সুযোগটা নিয়েছিল, আমার এই দুর্বলতাটাকে সে কাজে লাগিয়েছিল। যাই হোক, সে আমাকে একদিন বলে একটা জেলা শহরে নিয়ে যে সে আমাকে এখানে বিয়ে করতে চায়, আমার সঙ্গে সে ম্যারেজ করবে। আমিও রাজি হয়ে গেলাম। মা বাবার বিরুদ্ধে গিয়ে আমি তাকে ভালোবেসেছিলাম, তাকে আমি বিয়ে করেছিলাম। কিন্তু বন্ধুরা, বিয়ের পর সে আমাকে একটা ভাড়া বাসায় রাখতো, এবং সে সারা রাত গাড়ি চালাতো। ট্রাক বিভিন্ন জেলা শহরে মালামাল নিয়ে যেত, কাঁচামাল, সবজি, বিভিন্ন জাতের ফল ফসলি। আর এদিকে বাসার মধ্যে আমি প্রতিনিয়ত একা একাই থাকতাম। তো যাই হোক, আমি তাকে বললাম, এইভাবে আর কতদিন তোমার বাড়িতে নাও আমাকে, আমার তো আর ভালো লাগতেছে না। তো সে আমাকে তার বাড়িতে নিল। নেওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি যারা ছিল তারা আমাকে খুব একটা ভালো চোখে দেখে নাই, আমাকে খুব একটা ভালোভাবে তারা নেয় নাই। তার গ্রামে ছিল একটা টিনের ঘর, আর তারা ছিল 2 ভাই। বড় ভাই মূলত আলাদা থাকে, কেননা বড় ভাই সে একই ভুল করেছিল। সেও একটা বিয়ে করেছিল, রিলেশন করে। এরপর বড় ভাইয়ের যে স্ত্রী ছিল, মানে তার বউ, তার ওয়াইফ অন্য একটা পুরুষের সঙ্গে বেগে চলে যায়। এরপর থেকে আমার বড় বাসুর আর কখনো বিয়ে করে নাই, সে এখন আলাদা থাকে। তার ব্যবসা আছে, তার রঙের একটা দোকান আছে, বিভিন্ন হার্ডওয়্যার এবং রং বিক্রি করে, মানে মালামাল, ইলেকট্রিক সামগ্রী বিক্রি করে। তো যাই হোক, এভাবেই আসলে আমার সংসারটা আর কি চলতেছিল। কিন্তু হঠাৎ করে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি তারাও আর আমার কোনো দায়িত্ব
নিল না। তারা বলল যে আমার দু চোখ যেদিকে যায় আমি যেন সেই দিকে চলে যাই, কেননা আমার স্বামী যেহেতু নেই আর এখন তারা আমার কোনো দায়িত্ব আসলে ওইভাবে নিতে চায় না। ডিরেক্ট আমাকে তারা জানিয়ে দিয়েছে। তারপর আমি কি করব বন্ধুরা, আমি তখন কোনো কিছুই বুঝে পাচ্ছিলাম না। একদিকে আমার স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়, অপরদিকে আমার শ্বশুরবাড়ির লোকজন তারাও আমাকে অস্বীকার জানায়। তারা তাদের ছেলে মরে যাওয়ার পিছনে আমাকে তারা দায়ী করে। অপরদিকে আমি আমার মা বাবাকে না জানিয়ে আমি বিয়েটা করে ফেলেছিলাম তাকে ভালোবেসে। এখন আমার মা বাবাও তারা আমাকে বলে আমি নাকি তাদের মেয়ে না, তারা আমাকে ত্যায্য মেয়ে করেছে। আমি কি করব কোনো কিছুই বুঝে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মনে আসলো যে আমার স্বামীর বড় ভাই আছে একজন, তার নাম হচ্ছে শফিক। আরে আমার স্বামীর বড় ভাই, তার কাছে একটাবার যাই। সে তার ছোট ভাইকে আমি যতটুকু জানি ভীষণ সম্মান করে, ভীষণ স্নেহ করে এবং দু একবার তার কাছ থেকে টাকাও ধার নিয়েছে। তো তার কাছে একটাবার যাই, গিয়ে আশ্রয় চাই আমি। আমি একটা মেয়ে মানুষ, এখন আমি কার কাছে যাব, কি করব? আমি যেন কোনো কুল কিনারা কোনো রাস্তায় আমি খুঁজে পাচ্ছিলাম না। সর্বশেষ আমি আমার বাসুরের কাছে গেলাম গভীর রাতে এবং তার কাছে গিয়ে দরজায় আমি ঠুকনি দিলাম। সেও একটা ভাড়া বাসায় থাকে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। আমি তার কাছে গিয়ে রাতের বেলায় সে আমাকে বলল, আমাকে দেখেই সে চিনে ফেললো। আমাকে দেখেই বলল, আরে নাসিমা তুমি এখানে? তখন আমি বললাম, বাসুর আমি আর কোনো উপায় পাইলাম না, সব কিছু হারিয়ে এখন আমি আপনার কাছে এসেছি। আমার স্বামী মানে আপনার ছোট ভাই যে মারা গেছে একটি রোড অ্যাক্সিডেন্টে, আপনি তো সব কিছুই জানেন। দেখেন, এতে তো আমার কোনো হাত নেই, কিন্তু আপনার মা বাবা মনে করতেছে এর পিছনে আমার হাত আছে। এখন আমি কি করব? ওইদিকে আমার মা বাবাও আমাকে স্বীকৃতি দিচ্ছে না, তারাও আমাকে বাড়িতে ফিরতে দিচ্ছে না, শ্বশুর শাশুড়িও আমাকে আশ্রয় দিচ্ছে না। আমার স্বামী মারা গেছে, আমরা একটা রুমে থাকতাম, এখন সেই রুমের ভাড়া পরিশোধ করতে পারি না বলে তারাও আমাকে বাসা থেকে বের করে দিছে। আমি এখন কোথায় যাব? এক অসহায় অবলা নারী, আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। তখন সে আমাকে বলল, আরে তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, তোমার বাসুর আছে না, তুমি আমাকে তোমার বড় ভাইয়ের মতো ভাববে, ঠিক আছে? শোনো, আমার এই পুরো বাসা একদম পুরো ফাঁকা। আজকে থেকে তুমি চাইলে এই বাসায় আমার সঙ্গে তুমি থাকতে পারো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমি তখন তাকে বললাম, হ্যাঁ আপনি যে কী বলেন না, আমার কেন আপত্তি থাকবে শুনি? আপনি আমাকে এত সুন্দর করে আপনার ঘরে আমাকে জায়গা দিচ্ছেন থাকার জন্য, আর আমি কিনা আপত্তি করব? না 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 না, আমার কোনো আপত্তি নেই। তো তখন সে আমাকে বলল, তাহলে ঘরে আসো। বন্ধুরা, তখন আমি তার রুমে ঢুকলাম, ঘরে ঢুকলাম। ঘরে ঢুকার পর সে আমার জন্য, রাত বাজে প্রায় 10টা, এই রাতের বেলায় সে আমাকে বলল, তুমি তাহলে একটু ফ্রেশ হও, ওয়াশরুমে যাও, আমি তোমার জন্য কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে আসি। তারপর আমি ওয়াশরুমে গিয়ে একটা কাপড় ছিল আমার সঙ্গে, সেটা আমি চেঞ্জ করলাম। আর বাইরে ছিল প্রচুর বৃষ্টি ছিল, তো কাপড় চুপড় সব কিছু ভিজে গেছে। তো আমি কাপড়টা চেঞ্জ করে এরপর শরীরটা একটু শুকিয়ে আমি বাহিরে এসে দেখি আমার বাসুর সে আমার জন্য লাচ্চা সেমাই রান্না করছে, তারপর আমার জন্য সে নুডলস রান্না করছে। হ্যাঁ, আমি বললাম, এত রাতে আপনি আর এগুলো বানাতে গেছেন কেন? তখন সে আমাকে বলল হাসতে হাসতে, হারে আমিও একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম, বুঝছো? আজকে দেখো আমিও মা বাবা ছাড়া, এখন আমি ব্যবসা করি। একসময় আমার কাছে টাকা পয়সা কোনো কিছুই ছিল না, জানো? তখন তোমার ভাবি আমাকে ছেড়ে আমাকে ফেলে সে আমার সামনে অন্য একটা পুরুষের হাত ধরে সে চলে যায়। সত্যি কথা, আমি যেই মানুষটাকে বিশ্বাস করেছি সে যে আমার সঙ্গে এরকম কাজ করবে, আমি এটা কখনোই বিশ্বাস করি নাই, বুঝছো? কিন্তু বিশ্বাস করাতে হচ্ছে। দেখো, আজকে আমার এত টাকা, আমার নিজের এখন বিজনেস আছে, ব্যবসা আছে, সব কিছু আছে, আমার টাকার কোনো কমতি নেই, কিন্তু আজকে আমার একটা ভালোবাসার অভাব, বুঝছো? যাই হোক, আরেকদিন তোমাকে আমার দুঃখের কথা বলবো। আজকে তুমি এমনিতেই অনেক কষ্টে আছো, অনেক করতেছো, তো যাই হোক তুমি খাবারগুলো খাও। আমি বললাম, আমি এখন কোনো খাবার খাবো না, আপনি জানেন আপনি আমার কত বড় উপকার করেছেন আমাকে আশ্রয় দিয়ে। সে আমাকে বলল, মানুষ মাত্রই বিপদে পড়ে, আজকে তুমি বিপদে পড়েছ,
কালকে তো আমিও বিপদে পড়তে পারি, তো তোমার কাছে আশ্রয় চাইলে কি তুমি আমাকে দিতে না? শুনো, আমরা মানুষ হয়েছি ঠিকই, কিন্তু কেউ আসলে মানুষের মতো মানুষ হতে পারি নাই। তার কথাবার্তার ধরন এবং আচার আচরণ শুনে আমার মনে হলো সে যথেষ্ট পরিমাণ ভদ্র একজন মানুষ, এবং প্রতিটা মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এটা আমার বাসুর বেশ ভালো করেই জানে, এবং আমি তার কথায় বেশ খুশি হলাম। তখন আমাদের বাসায় ছিল 2টা রুম, মানে সে তো ভাড়া থাকে, তো ফ্ল্যাট বাসায় 3 তলাতে থাকে। একটা হচ্ছে বড় রুম, আর একটা হচ্ছে মিনি রুম, ছোট রুম আর কি একটু। আর বড় রুমটার সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে, কিন্তু ছোটটার সঙ্গে কোনো বাথরুম নেই। তখন সে আমাকে বলল, একটা কাজ করো, আমি ছোট রুমটাতে ঘুমাই, তুমি বরং বড় রুমটাতে ঘুমাও, ওইটাতে অ্যাটাচড বাথরুম আছে, তুমি মেয়ে মানুষ, সুবিধা হবে। আমি বললাম, আপনি এত টাকা বাসা ভাড়া দিয়ে বাসায় থাকেন, আপনার বাসায় যদি আপনি রিল্যাক্স মতো শান্তি মতো না থাকতে পারেন, আমাকে আপনি থাকতে দিচ্ছেন? তখন সে আমাকে বলল, আরে আমি ছেলে মানুষ, আমাকে নিয়ে তুমি এত ভেবো না তো, আমি সোফায় টেবিলে যে কোনোভাবে মানিয়ে যেতে পারি, তুমি মেয়ে মানুষ, তোমার সব জায়গায় কমফোর্ট হবে না, তুমি বরং ঘুমাও। সত্যি তার এই মহাব্বত, তার এই আত্মীয়তা দেখে আমি নিমিষেই তার প্রতি আমার একটা মায়া জন্মালো, আমার এক ধরনের একটা ভালোবাসা সৃষ্টি হলো তার জন্য। তখন আমি ভাবতে থাকলাম, এই মানুষটা কতই না ভালো, ইস, পৃথিবীর সবগুলো মানুষ যদি আমার বাসুরের মতো হতো, তাহলে না জীবনটা কতই সুখের হতো। এই ভাবতে ভাবতে রাতের বেলায় নুডলস আর সেমাই খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় 8টা বেজে গেছে। সূর্য আমার দিকে খুব সুন্দর করে তাকিয়ে আছে, আর আমি এখনো ঘুমাচ্ছি। ওইদিকে বাসুর, সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাচ্চা সেমাই, নুডলস, তারপর হচ্ছে পরোটা বানালো, এবং সে আমার রুমে ডাক দিল আমাকে, দিয়ে বলল, ইয়া সুমা, তুমি এখনো ঘুম থেকে উঠো নাই? আচ্ছা, নাও, আমি নাস্তা বানিয়েছি, এখানে বেশ কিছু পরোটা আছে, আর লাচ্চা সেমাই আছে, আর নুডলস আছে, তুমি তোমার সময় মতো খেয়ে নিও। আমি বরং যাই, 8:30 বেজে গেছে, 9টার দিকে আমার দোকান খুলতে হয়, বাসা থেকে আমার দোকানে যেতে প্রায় 15 মিনিট সময় লাগে, তো আমি চলে যাই, তুমি নাস্তাটা খেয়ে নিও। আর শোনো, যদি তোমার কোনো কিছু লাগে তাহলে আমাকে কল দিয়ে জানিয়ে দিও, আমি তোমার জন্য নিয়ে আসবো। আর একা একা বাইরে যেও না, ঠিক আছে? এলাকাটা খুব একটা বেশি ভালো না। তখন এই কথা বলে সে চলে গেল। সে যাওয়ার পর আমি আরও একটু ঘুমালাম। সত্যি কথা বলতে কত রাত আমি ঘুমাই না, আমার চোখে যে কত ঘুম, সে কথা আর নাই বা বলি। যাই হোক, একটু ঘুমানোর পর প্রায় 9টা 20 বাজে ঘুম থেকে উঠলাম। আগে বাথরুমে গিয়ে ব্রাশ করলাম, তারপর গোসল করলাম। এখন শরীরটা একটু রিল্যাক্স মনে হচ্ছে, একটু ফ্রেশ মনে হচ্ছে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে আসার পর আমার কোলে একটা কুলবালিশ নিয়ে আমি চিন্তা করলাম যে দুনিয়াতে আসলে সৃষ্টিকর্তা কখনো কাউকে না খাইয়ে রাখে না। আসলে আমরা সবারই রিজিক কোথাও না কোথাও অবশ্যই আছে। আমার মা বাবা আমাকে তাদের বাড়িতে জায়গা দেয় নাই, আমার শ্বশুর শাশুড়ি জায়গা দেয় নাই, তাতে কি? বাসুরের কথা আমি কখনো চিন্তাও করি নাই, সেই আমাকে এখন তার বাসায় থাকতে দিয়েছে, জায়গা দিয়েছে, খেতে দিয়েছে। তাছাড়া মানুষটা বেশ বিনয়ী। আমার স্বামীও আমাকে এতটা সম্মান করে নাই, আমার এতটা দায়িত্ব নেয় নাই। আসলে আমার স্বামী একটু নেশাখোর ছিল, একটু লাল পানি খেত, একটু মানে বিভিন্ন ধরনের এই নেশা টেশা করতো, যার কারণে সে আসলে সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো। আমি কি করতেছি বাসায় একা একা, আমি খেলাম কিনা, হ্যাঁ, বা আমার কোনো সমস্যা কিনা, সে আসলে কোনো কিছুই কখনো জানতে চায় নাই। আমি খেলেও কি আর না খেলেও কি, অথচ দেখেন, যেই মানুষটাকে আমি চিনি না জানি না, আমার বাসুর, হ্যাঁ, সেই মানুষটা সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য পরোটা বানালো, লাচ্চা সেমাই বানালো, এবং আমাকে খেতে বলল, এবং আমি যেন একা একা বাসায় বের না হই, হ্যাঁ, কতটা কেয়ার করতেছে আমার, কতটা দায়িত্ব নিচ্ছে আমার। এই মানুষটাকে আসলে আমি যত দেখতেছি, আমি যেন ততই মুগ্ধ হচ্ছি যে একটা মানুষ এতটা ভয়ঙ্কর লেভেলের সুন্দর হতে পারে। ঠিক যখন দুপুর 1:30 বাজে, 1:30টার সময় সে আমাকে কল দিল, সুমা, তুমি কি সকালে খেয়েছিলে?
তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সকালবেলা খেয়েছি। তখন সে আমাকে বলল, তোমার কি কোনো কিছু লাগবে আলাদাভাবে, শ্যাম্পু, সাবান বা কাপড় চোপড়? আমি তখন বললাম, এখন আপাতত কোনো কিছু লাগবে না, আপনি দোকানদারি করেন, পরে নিয়ে আসবো নে সন্ধ্যার সময় বাজার থেকে। সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একা একা যেও না, আমি বাসায় আসতেছি। কিছুক্ষণ পর সে বাসায় আসলো। আসার পর আমি আজকে সকালবেলা এই খাওয়া দাওয়া করে আমি রান্না করে রেখেছিলাম। তখন সে আমাকে কিছু না বলে হোটেল থেকে আমার জন্য ভাত তরকারি নিয়ে আসলো। এদিকে বাসায় এসে দেখে তার ঘরে ছিল হচ্ছে টমেটো, শিম আর ফ্রিজে ছিল মাছ। আমি বাসায় রান্না করেছি। সে আমাকে বলল, আরে তুমি খামাখা কষ্ট করে রান্না করতে গেলে কেন? আমি তোমার জন্য এই দেখো, হোটেল থেকে 5 স্টার হোটেল থেকে তোমার জন্য ভাত, গরুর মাংস, তারপর হচ্ছে সালাদ, এরপর তরকারি নিয়ে এসেছি। তুমি খামাখা কষ্ট করতে গেলে আমার বাসায় এসে মেহমান হিসেবে আসলে, তুমি যদি তোমার একটু খাতির যত্ন না করতে পারি। তখন আমি বললাম, আমি কি আপনার বাসায় মেহমান এসেছি? সে আমাকে বলল, হ্যাঁ। আমি বললাম, ও আচ্ছা, মেহমানরা তো তাহলে 2-1 দিনের বেশি থাকে না, তার মানে আপনি আমাকে 2-1 দিন পর বিদায় করে দিবেন? এই কথা শুনে আমার বাসর একটু চমকে গেল। তখন সে আমাকে বলল, কেন, এই কথা কেন বলছো? তখন আমি বললাম, আমি তো আপনার কাছে সারা জীবন থাকতেই এসেছিলাম। আমি কোথায় যাব? আমার তো আর এখন কোনো যাওয়ার জায়গা নেই। আপনি যদি আমাকে বিদায় করে দেন তাহলে আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। এই জন্য আমি সকালবেলা ভাত রান্না করেছি। তাছাড়া আপনি মনে হয় মাঝে মধ্যে রান্নাবান্না করেন, আর বাকি সময় আপনি হোটেলেই খাওয়া দাওয়া করেন। যে অবস্থা দেখতেছি আপনার, দেখছি কোনো কিছুই ঠিক নেই। তখন এই কথা শুনে বাসুর বলল, আমি বেচারার মানুষ, একা একা থাকি, মা বাবাও থাকে দেশের গ্রামে, শহরে ব্যবসা বাণিজ্য করি। একজন বলছিল সেও আমাকে ছেড়ে চলে গেছে। আমি যদি মানুষটা ভালো হতাম তাহলে কি সে আমাকে ছেড়ে চলে যেতে পারে? নিশ্চয়ই আমি খারাপ, এই জন্যই হয়তো সে আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তো তুমি আমার কাছে সারা জীবন থাকবে, ব্যাপারটা আসলে কেমন দেখা যায় না? তুমি আমার ছোট ভাইয়ের বউ, এসেছো 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকো, তারপর একটা ব্যবস্থা করে চলে যাও। তখন আমি কি করব, আমি কোনো কিছু বুঝতে পারলাম না। তখন সে আমাকে বলল, আচ্ছা কি রান্না করেছো দেখি তো। তখন আমি বললাম, আপনি ডাইনিং টেবিলে আসেন, আমি খাবার দিচ্ছি। তখন আমি দেখ থেকে ভাত আর হচ্ছে কচুর শাক রান্না করেছিলাম, শশা সালাদ করেছি, আর হচ্ছে সিম আর টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছি। খাবারটা খেয়ে সে আমাকে বলল, উফ, আহা হা হা, সেই স্বাদ হয়েছে তো, কতদিন পর আজকে, হ্যাঁ, ঘরের খাবার খাচ্ছি। ইস, আমি জানো তো মাঝে মধ্যে শুধু শ্যামাই আর নুডলসই রান্না করি, কিন্তু ভাত সারাক্ষণ আমাকে হোটেলে খাওয়া পড়ে 3 বেলা। ইস, আজকে মনে হচ্ছে কতদিন পর এত সুস্বাদু খাবার খাচ্ছি। আহ, পরাণটা একদম জুড়াই গেল। বাসুরের এমন কথা শুনে আমারও খুব ভালো লাগলো। সে খুব তৃপ্তি সহকারে আমার হাতের রান্নার খাবারটা খেয়ে বলল, পেট ভরে খেয়েছি অনেক দিন পর, সত্যি আমার মুখে এখনও স্বাদ লেগে আছে। তখন সে খুশি খুশি দোকানে গেল। সে তো দোকানে ঠিকই গেল খুশি খুশি, এদিকে আমার মুখটা একটু বেজার হয়ে গেল। কেননা আমি তো এই বাড়িতে থাকতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে বলল মেহমান হিসেবে। আসলে তো ঠিকই বলেছে। সে আমার বাসুর, আমি তার ছোট ভাইয়ের স্ত্রী, একসাথে একই ফ্ল্যাটে। হ্যাঁ, আমরা আসলে কিভাবে থাকি? তাছাড়া সমাজের মানুষ কি বলবে, এই চিন্তায় পড়ে গেলাম। তো আমি কি করব না করব আমি কোনো কিছুই ভাবতে পারতেছি না। এভাবে প্রায় 1 সপ্তাহ চলে গেল, আর আমি ভাবলাম কপালে যা আছে তাই হবে। আমি আমার কাপড় চোপড় ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিলাম যে আমি চলে যাব। তখন আমার বাসুর আমাকে বলতেছে, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? কোনো কিছু কি ঠিক করেছ? বাসা ব্যবস্থা করেছ? কোনো চাকরি বাকরি বা কোনো আত্মীয় স্বজন, কোনো বান্ধবী, কার কাছে যাচ্ছ? তখন আমি বললাম, দেখি, দু চোখ যেদিকে যা সেদিকেই যাব। চাকরি বাকরি বন্ধু বান্ধব তো আমার কেউ নেই এই শহরে, দেখা যাক, উপরওয়ালা হয়তো আমার যে কোথাও না কোথাও অবশ্যই রেখেছেন, দেখি কি আছে কপালে। এই কথা বলে আমি চলে যাচ্ছিলাম,
তখন সে আমাকে বলল, এই দাঁড়াও দাঁড়াও, তুমি হুটহাট এইভাবে যেতে পারবে না। তাছাড়া সেদিন আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আসলে এক বাসায়, শোনো, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমাকে একটা কথা বলতে চাই। দেখো, তুমি তো ভালো করেই জানো যে আমিও শহরে বসবাস করি, একা একা থাকি, আর আমার একজন বউ ছিল, সেও আমাকে ছেড়ে ছেঁকা দিয়ে চলে গেছে। জানি না আমার কি দোষ, তবে তখন আমি বেকার ছিলাম, টাকা পয়সা ইনকাম করতাম না, হয়তো এই কারণেই সে চলে গেছে। তো তোমার যদি কোনো আপত্তি না থাকে সুমা, আমার ছোট ভাই তো বেঁচে নেই, তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী। যদিও কথাটা বলতে আমার বেশ লজ্জায় লাগতেছে, কিন্তু তারপরে মনে হচ্ছে আমি তোমাকে বলে দিলে এটা তোমার জন্যও ভালো হবে আর আমার জন্যও ভালো হবে। তখন আমি বললাম, আমার জন্যও ভালো হবে, আপনারও ভালো হবে? আচ্ছা, এমন কী কথা বলেন তাহলে শুনি। আমি খুব এক্সাইটেড হয়েছিলাম। তখন সে আমাকে বলল, দেখো সুমা, তুমি আমাকে কোনভাবে নিবে আমি সঠিক জানি না। যেহেতু আমার বউ নেই, ভেবেছিলাম আমি আর বিয়ে শাদী করব না, কারণ মেয়ে মানুষের প্রতি আমার বিশ্বাস এক প্রকার বলতে গেলে উঠেই গিয়েছিল। তো আমিও আর রাগ করে বাড়িতে যাই না, আম্মু আব্বুর সাথেও দেখা করি না, শুধু প্রতি মাসে তাদেরকে হাত খরচ বাবদ 15,000, 20,000 বা 10,000 টাকা বাড়িতে পাঠাই। এই তো তুমি যদি চাও, তোমার যদি কোনো আপত্তি না থাকে, যেহেতু আমার ছোট ভাই আর বেঁচে নেই, হ্যাঁ, তোমার মা বাবাও তোমাকে বাড়িতে থাকতে দিচ্ছে না, শ্বশুর শাশুড়ি দিচ্ছে না, তো আমরা তো শহরে থাকি, আমি চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। কাজী অফিসে গিয়ে তুমি আমি সংসার করব। আর সত্যি কথা বলতে হোটেলের খাবার খেতে খাইতে আমার নিজেরও অবস্থা খুব খারাপ, পেটে প্রচুর পরিমাণে চর্বি জমে গেছে। তুমি যদি এভাবে আমাকে 3 বেলা শুধু রান্না করে খাওয়াও, বিশ্বাস করো আমার আর কিচ্ছু লাগবে না, আমি এতেই অনেক বেশি খুশি। আর তোমার যা লাগে, ভাত কাপড়ের দায়িত্ব, সব কিছু আমি আজকে থেকে তোমার দায়িত্ব নিলাম। আমি বললাম, আচ্ছা, আপনি কি সত্যি বলতেছেন? আরে আমি রাগ করব কেন? আপনি জানেন, এই কথাটা আমিও আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে তো আমি আগে থেকে চিনি না, কিন্তু ঠিক কিভাবে বলবো আমিও জানি না। দেখেন, আমি একটা মেয়ে মানুষ, তাছাড়া আমার বিয়ে হয়েছে, আমি হুট করেই এখন কাউকে বিয়ে করতে পারবো না। আপনি আমাকে এত বড় একটা সুযোগ করে দিবেন, সত্যি আপনি মানুষ না, আপনি মহান। এই কথা বলেই আমি তাকে জড়িয়ে ধরলাম। তখন আমি তাকে বললাম, একটু মজার ছলে বলেছিলাম, আচ্ছা, আপনি কি শুধু আমাকে ভাত তরকারি রান্না করার জন্য বিয়ে করবেন, নাকি অন্য কিছু করার জন্য বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ। তখন সে আমাকে বলল, তুমিও না, চলো। তারপর বন্ধুরা আমরা একটা শপিং মলে গেলাম। আমি একটা লাল বেনারসি শাড়ি কিনলাম, বেশ কিছু কাপড় চোপড়ও কিনলাম, আর তাকেও একটা শেরওয়ানি কিনলাম, বেশ কিছু পাঞ্জাবিও কিনলাম। তারপর আমরা যেখানে থাকি সেখানে একটা কাজী অফিস আছে, কাজী অফিসে গিয়ে আমরা বিয়ের কাজটা সম্পূর্ণ করলাম। আজকে আমাদের বাসর রাত, কিন্তু আমাদের কোনো আত্মীয় স্বজন বা আপনজন বলতে তেমন কেউ নেই। আমার স্বামীর কিছু বন্ধুবান্ধব ছিল এই এলাকায়, যেহেতু তিনি অনেক দিন যাবৎ বসবাস করতেছে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে কিছু বন্ধুবান্ধব ছিল, তারাই ছিল বিয়ের সাক্ষী, এবং তারা আমাদের বাসর ঘরটাও সাজিয়ে দিয়েছিল। সে বাসর রাতে এসে আমার ঘুমটা খুলে আমাকে বলল, সুমা, তুমি আমাকে কথা দাও, তুমি আমার প্রথম স্ত্রীর মতো আমাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না, আমাকে তুমি সবসময় যত্ন করে রাখবে, তোমার খুব কাছে রাখবে, ভীষণ ভালোবাসবে, স্নেহ করবে, আর যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে তুমি সেটা বলবে, আমি সেটা শেয়ার করার চেষ্টা করব, কিন্তু কখনোই আমার সঙ্গে রাগ করবে না, আমাকে ছেড়ে যাবে না, এবং আমাকে প্রচুর ভালোবাসতে হবে। আমি বললাম, আমি ছেড়ে যাওয়ার মানুষ না, আমি আপনাকে ছেড়ে যাব না, আপনাকে আমি ভীষণ ভালোবাসব, আমার মনের মণিকূটায় আপনাকে আমি সারাটা জীবন বেঁধে রাখব। এই কথা বলেই সে তার আসল কাজ শুরু করে দিল। তারপর বন্ধুরা, বাসার ঘরে কী হয় আপনারা তো সবাই জানেন, আর এটা ছিল আমার জীবনের সবচাইতে মধুর একটি রাত। এর আগে আমি আসলে ট্রাক ড্রাইভারকে বিয়ে করেছিলাম, সে আমার সঙ্গে যা করেছিল তার বলার মতো না। সারাটা রাত নেশা করে আমার সঙ্গে খুব বাজে আচরণ করেছিল, কিন্তু মানে আমার বড় বাসুর
তিনি আমাকে খুব সুন্দর করে, স্নেহ করে, খুব মায়া করে আমাকে সারাটা রাত খুব মধুরভাবে আমাকে তিনি ভালোবাসা দিয়েছেন। ভালোবাসার বহিঃপ্রকাশ আমার কেমন লাগতেছে, ভালো লাগতেছে কিনা, বা আমি আরাম পাচ্ছি কিনা, মজা পাচ্ছি কিনা, খুব সুন্দরভাবে। আসলে স্বামী স্ত্রীর ভিতরে যদি একটা মিল মোহাব্বত না থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার যদি না থাকে, তাহলে ওই বিয়ে, ওই ভালোবাসা খুব বেশি দিন কিন্তু টিকে না। তো আমার স্বামী, তার সঙ্গে আমার একটা বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, মোহাব্বত ছিল। তো আমরা এইভাবে সংসারটা করেছিলাম। পরের দিন আমার স্বামী ঘুম থেকে উঠেছে প্রায় 10টার সময়। কেননা সারা রাত আমি এবং আমার বাসুর, মানে আমার নতুন স্বামী, আমরা দুজনই সজাগ ছিলাম এবং প্রায় রাত 4টা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। 4টা পর্যন্ত আমরা দুজনে বেশ এনজয় করেছিলাম। সত্যি কথা বলতে আমার স্বামী মরে যাওয়ার আজকে প্রায় 3 মাস। আর একটা বিবাহিত নারী খুব বেশি দিন সে কিন্তু একা থাকতে পারে না। তার প্রচণ্ড পরিমাণ শরীরের ক্ষুধা আছে। আমাদের পেটের যেমন ক্ষুধা আছে, আমরা ক্ষুধা লাগলে ভাত খাই, আমাদের শরীরের একটা ক্ষুধা আছে। মেয়ে মানুষ ভাই, কারো কাছে কোনো কিছু বলতেও পারি না, সইতেও পারি না, হ্যাঁ কি করব সেটাও বুঝতে পারি না। কিন্তু ছেলে মানুষ তো আসলে তারা বলে দিতে পারে যে কোনো কিছু, বা তারা যে কোনোভাবেই হোক তাদের চাহিদাটা মিটিয়ে নিতে পারে। কিন্তু মেয়ে মানুষ হয়ে বড় বিপদে আছি, কোনো কিছু কারো কাছে বলতেও পারি না। তো যাই হোক, আজকে 3 মাস পর আমার বাসুর আমার পেটের ক্ষুধা, শরীরের ক্ষুধা সব কিছু তিনি মিটিয়ে দিল। সত্যি কথা বলতে এখন আমার ভীষণ ভালো লাগতেছে, ভীষণ মানে আনন্দ লাগতেছে। আমি নতুন করে এখন একটা জীবন পেয়েছি। সত্যি বন্ধুরা, আমাদের সমাজে যারা বিবাহিত মেয়েদেরকে বিয়ে করে তারা সত্যি খুব ভালো মানুষ। আর আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসবো, ভীষণ স্নেহ করব। যেহেতু আমার আসল স্বামী, আগের স্বামী মারা গেছে, এবং আমি আমার বাসুরকে আমার আদর সুহাগ ভালোবাসা দিয়ে, হ্যাঁ, আমার মনের ভিতরে আমি তাকে বেঁধে রাখবো, প্রচণ্ড পরিমাণ আমি তাকে ভালোবাসবো। আমি তার চোখে কখনো জল আসতে দিব না, তাকে আমি কখনো, হ্যাঁ, কখনো আমি তাকে কোনো কষ্ট দিব না। প্রচণ্ড রকম তাকে ভালোবাসবো, এতটা ভালোবাসবো যে পাশের বাসার মানুষও বলবে যে দেখো মেয়েটা স্বামীকে তার কত ভালোবাসে। তো যাই হোক, আমার ইচ্ছে আমি একজন ভালো বউ হব, ভালো স্ত্রী হব, এটাই আমার ইচ্ছা। তো এরপর থেকে আমার স্বামী আমাকে প্রায় সময় সে বিভিন্ন জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যেত, ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াতো, এবং আমাদের বিবাহিত লাইফটা ছিল খুব মধুর একটা লাইফ। প্রতিটা রাত ছিল আমাদের একটা স্বর্গীয় রাত। মানে এমন কোনো রাত আমাদের মিস যেত না যে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হতো না। প্রতিটা রাত আসলে যেই মা বাবা আমাকে আমার ভুলের জন্য তারা আমাকে ত্যায্য করে দিয়েছে, শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নিল না, সেই বাসুর আজকে আমাকে বিয়ে করে সমাজে বেঁচে থাকার স্বীকৃতি দিয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি আমার বাসুরের কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ। এইভাবে বিয়ের কিছুদিন যেতেই আসলে আমার গর্ভে একটা বাচ্চা আসলো। আর আমার বাচ্চা ছিল একটা মেয়ে মানুষ, তার নাম রেখেছিলাম ফারিয়া। সত্যি কথা বলতে আমার স্বামী ভীষণ আনন্দ হয়েছিল, সে ভীষণ খুশি হয়েছিল, ভীষণ এতটাই খুশি হয়েছিল সে মিষ্টি নিয়ে এসেছিল 5 কেজি। দোকানে, আমাদের পাশের বাসা, সব জায়গায় সে মিষ্টি বিতরণ করেছে। কেননা তার মেয়ে হয়েছে, আমি মা হয়েছি, সে বাবা হয়েছে, সে অনেক বেশি খুশি হয়েছে। তো সে এই খুশির স্রোতে অনেক বেশি ভালোবাসা দিয়েছিল আমাকে ওই রাতটাতে। তো যাই হোক, আমাদের মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে, সে আমাকে ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, এইটা ছিল আমার জীবনের সবচাইতে সারপ্রাইজিং একটা ব্যাপার। আসলে বন্ধুরা, গরিব মানুষের কপালে সারা জীবন সবসময় সুখ থাকে না, কেন জানি থাকে না, এটা সত্যি কথা। আমার মেয়েটা 3 বছর যেতে না যেতেই আমার বাসুর, যিনি যাকে আমি বিয়ে করেছিলাম, শফিক, সেও হঠাৎ করে তার একটা হৃদরোগ হয়ে গেল, কঠিন। সে নাকি আগে খুব ছোটবেলায় তার একটা সমস্যা ছিল, অপারেশন হয়েছিল, আর এটা থেকে তার একটা ব্লাড ক্যান্সার হয়েছে। তারপর তাকে আর বাঁচানো গেল না।
দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বিক্রি করে দিয়ে শহরের সবচেয়ে বড় হসপিটালে তাকে চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি, তাকে বাঁচাতে পারলাম না। শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তখন আমার শাশুড়ি, শ্বশুর তারাও কেউ বেঁচে ছিল না, কারণ তাদের সঙ্গেও খুব একটা বেশি যোগাযোগ ছিল না, তো এই জন্য। তারপর আমরা আবার শহরে চলে আসি। আসার পর একটা টিন শেড বাসা নেই। তারপর বন্ধুরা, আমার মেয়েটা এখন 5 বছর বয়স। মেয়েটাকে নিয়ে পড়ে গেছি এক অসহায় এমন একটা অবস্থা, এখন তো আর বিয়ে শাদিও করা সম্ভব না আমার পক্ষে। তো যাই হোক, আমার একটা কাজকর্ম করতে হবে। আমার যিনি বাসার মালিক ছিলেন, তিনি খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। আমি তার কাছে আমার সমস্যার কথা শেয়ার করলাম। বললাম, ভাই, আমি তো টেইলার্সের কাজ জানি, মেয়েটাকে নিয়ে খুব বড় বিপদে আছি। আপনার বাসায় তো আমি দীর্ঘদিন যাবৎ থাকতেছি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিলে খুব উপকার হতো, আমি আপনার টাকাটা পরিশোধ করে দিতাম। তখন সে আমাকে বলল, আপনি যেহেতু টেইলার্সের কাজ জানেন, যেখানে আমি আর কি করব, আমি আপনাকে একটা টেইলার্স একটা মেশিন কিনে দেই, আপনি এই কাপড়টা পর সেলাই টেলাই করেন, আশা করি মাসে আপনি 10-15 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তখন সে আমাকে একটা সেলাই মেশিন কিনে দেয়। আমি এই সেলাই মেশিনটা দিয়ে আমার মেয়ের পড়ালেখার খরচ চালাইতাম, বাজার হাট করতাম, বাসা ভাড়া দিতাম। ঠিক আছে, এখন 2-3টা কাপড় সেলাই করতাম, বিক্রি করতাম, মোটামুটি সংসারটা খুব ভালোই চলতেছিল। তো আমার আর নিজের এখন কোনো স্বপ্ন নেই, নিজের এখন কোনো লক্ষ্য নেই, নিজেকে নিয়ে আর এখন ভাবি না। যেহেতু আমার একটা মেয়ে আছে, আমার সব চিন্তা, সব ভাবনা এখন শুধুমাত্র তাকে নিয়ে। আমার মেয়েটাকে কিভাবে মানুষ করব, কিভাবে ওকে একটা ভালো পড়াশোনা করে একটা ভালো একটা পরিবারে ওকে আমি বিয়ে দেব, সেই চিন্তা, সেই টেনশন এখন আমার। আর কোনো টেনশন, আর কোনো চিন্তা, কোনো কিছু ছিল না। তারপর বন্ধুরা, আমার মেয়েটাকে আমি স্কুলে ভর্তি করালাম। সে এখন ক্লাস 8-এ পড়ে, আর এখন বেশ বড় হয়ে গেছে, ক্লাস প্রায় 13 বছর হয়ে গেছে। আমি আমার মেয়েটাকে বললাম, মারে, এখন তো দিন দুনিয়ার অবস্থা খুব একটা বেশি ভালো না, বুঝছিস, স্কুলে যাস, একটু সাবধানে থাকিস, আর ছেলেদের সঙ্গে খুব একটা বেশি মেলামেশা করিস না, বান্ধবী খুব একটা বেশি বানাইস না, আমরা গরিব মানুষ, গরিব ঘরের সন্তান। দেখ মা, তোকে নিয়েই আমার একটা টেনশন, তোর জন্য আমি আর দ্বিতীয় আর একটা বিয়ে শাদি করি নাই, বুঝছিস, তুই ভালো হয়ে থাক, তোকে একটা ভালো একটা পরিবারে বিয়ে দেব। তো আমার মেয়েও আমার সঙ্গে সেলাইয়ের কাজ টাজ করতো। তো ইদানিং একটা ছেলে খুব বেশি গুড়গুড় করতেছে আমার দোকানের আশেপাশে। হ্যাঁ, ওর নাম ছিল নাজমুল। তখন আমি ওকে একদিন জিজ্ঞাসা করলাম, বাবা, তোমাকে আমি বেশ কিছুদিন যাবৎ দেখতেছি তুমি আমার দোকানের আশেপাশে গুড়গুড় করতেছ, কারণটা কি? হ্যাঁ, দেখো, তুমি কি কোনো কিছু বলতে চাও? না হলে কিন্তু আমি বাসার মালিকের কাছে কমপ্লেন করব তোমার এগেনস্টে। তখন সে আমাকে বলল, চাচি, আপনাকে একটা কথা বলার ছিল। তখন আমি বললাম, হ্যাঁ বলো। বলল, আমি আপনার মেয়েকে অনেক বেশি পছন্দ করি, বলতে পারেন আমি ওকে ভালোবাসি। দেখেন, আমি একটা চাকরি করি, তাছাড়া আমার বাড়ি এই এলাকাতেই, এখানকার স্থানীয়, আপনাকে অনেক আগে থেকে চিনি, আপনার মেয়ের সঙ্গে আমি অনেকবার যোগাযোগ করেছি, কিন্তু ওর সঙ্গে আমি আসলে কোনোভাবেই কথা বলতে পারি না। যখনই ওর সামনে যাই, ও আমার সামনে থেকে চলে আসে। ও আপনার দোহাই দিয়ে দেখেন, আসলে আমি জানি প্রেম ভালোবাসা সম্ভব না, আমি ওকে ডিরেক্ট বিয়ে করতে চাই। তখন আমি বললাম, দেখো বাবা, আমি তো তোমাকে চিনি না, জানিও না, আর হুট করে এভাবে বিয়ের কথা হয় না। তুমি তোমার গার্জিয়ান যে ময়মুরব্বী আছে তাদেরকে নিয়ে আসো, আমি তোমাকে বিয়ে দেব, আমার মেয়েকে আমি বিয়ে দেব। তুমি যদি ভালো ছেলে হও, ভালো টাকা স্যালারি পাও, হ্যাঁ, কেন না, আমি অবশ্যই আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব। এদিকে দেখতে দেখতে আমার মেয়েটারও প্রায় 16 বছর হয়ে গেল। ঠিক আছে, ওর বিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ও একদিন ওর মা বাবাকে নিয়ে আমার কাছে আসে। আসার পর মিষ্টি নিয়ে আসে। তখন ওরা আমাকে একটা বাড়িতে নিয়ে যায়, বলে এটা তাদের বাড়ি, এবং আমার মেয়েকে নাকি ও ভীষণ পছন্দ করে, সুখে রাখবে, শান্তিতে রাখবে। তাছাড়া দেখলাম ও গার্মেন্টসে খুব ভালো একটা পদে আছে, সুপারভাইজার পদে, স্যালারিও প্রায় 30,000 টাকার মতো পায়। তখন আমি চিন্তা করলাম যে আমার মেয়েটাকে যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবো, ততই তো আমি মুক্তি পাবো।
কারণ কখন মরে যাই বলা তো যায় না। তখন বন্ধুরা আমার মেয়েটাকে আমি বিয়ে দিলাম ওই ছেলেটার হাতে। কিছুদিন পর আমি জানতে পারি আমি যার হাতে আমার মেয়েটাকে বিয়ে দিলাম সে একটা প্রতারক, একটা বাটপার। সে নাকি এর আগেও আরও দুইটা বিয়ে করেছে এবং সে যাকে তার মা বাবা সাজিয়ে নিয়ে এসেছে সে নাকি তাদের আসল মা বাবা না, টাকার বিনিময়ে তারা সাজিয়ে এনেছে। তো বন্ধুরা আমি বিয়ের আগে আসলে কোনো খোঁজখবর নেই নাই। হ্যাঁ, ছেলেটাকে দেখেই আমি বিয়ে দিয়েছিলাম এবং মহল্লার আশেপাশের মানুষ বলল ভালোই। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। তারপর আমি আমার বাসার মালিককে বলি। বাসার মালিক আমাকে বলে, দেখেন আপনি তো এখন আমাকে না জানিয়ে বিয়ে দিয়েই ফেলেছেন, এখন আমার এখানে কি করার আছে? দেখেন ছেলেটা বাটপার হোক যাই হোক, ও এখন কি চায় সেটা আগে দেখেন। তখন আমি ছেলেটাকে বললাম, বাবা তুমি আমার মেয়ের জীবনটা এভাবে কেন নষ্ট করলে? হ্যাঁ, আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছে বলো? তখন ওই ছেলেটার নাম ছিল নাজমুল। নাজমুল আমাকে বলল, চাচি আপনি আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই। আমি বললাম, হ্যাঁ বলো। বলল, আমি তো এখন আপনার মেয়ের জামাই, মানে আপনি আমার শাশুড়ি। তো শাশুড়ি হিসাবে আপনার উপর তো নিশ্চয়ই আমার একটা অধিকার আছে। আমি বললাম, হ্যাঁ তা তোই আছে, যেহেতু তুমি আমার মেয়ের জামাই। হ্যাঁ, তো অবশ্যই অধিকার আছে। তখন সে আমাকে বলল, দেখেন আপনার মেয়েকে তো আমি বউ হিসাবে পেয়েছি, আর আমি একটা প্রতারক আগে ছিলাম কিন্তু এখন কোনো প্রতারক না। আমার আসলে বয়স্ক মেয়েদের প্রতি একটা দুর্বলতা আছে, তাদের প্রতি একটা ভালো লাগা কাজ করে বলতে পারেন। সত্যি কথা বলতে আপনার এই এলাকায় দোকানটা অনেক আগে থেকে, আমি অনেক সময় আপনাকে দেখি দূর থেকে, আর আপনার চেহারা দেখে মনে হয় আপনি অনেক কঠিন মনের একজন মানুষ। আপনাকে যদি আমি ডিরেক্ট সরাসরি প্রেমের প্রস্তাব দেই বা সমকামিতার অফার দেই, আপনি নিশ্চয়ই রাজি হবেন না, তাই না? তো এই জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করলাম কৌশলে, এবং আপনার মেয়েকে আমি কোনো কষ্ট দিব না, সুখেই রাখব। হ্যাঁ, তাছাড়া আমি চাকরি করি এটা সত্য, কিন্তু শাশুড়ি মা আপনি আমাকে একটু ভালোবাসা দিতে হবে। আপনার সঙ্গে আমি পার্সোনাল টাইম কাটাতে চাই। ওর এই কথাটা শোনার পর বন্ধুরা কি বলবো, আমি যেন মনে হলো আকাশ থেকে আমি মাটিতে পড়ে গেলাম। আমি বললাম, চিহ, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার শাশুড়ি, তোমার মায়ের সমতুল্য। তখন সে আমাকে বলল, আপনি আমার শাশুড়ি, মা তো আর নন। দেখেন আপনার যে বডি, আপনার যে ফিগার, সত্যি কথা বলতে আপনাকে দেখলে যে কোনো পুরুষেরই মাথা নষ্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে আপনার মেয়ে একটু রোগা, চিকনা। হ্যাঁ, তাছাড়া কম বয়সী মেয়ে আমার একদম পছন্দ না। আমার তো আপনার মতো আন্টি আমার খুব পছন্দ। দেখেন আপনি যদি আমাকে ভালো ভালো দেন শাশুড়ি আম্মা, তাহলে তো ভালো। আপনার মেয়েকে আমি যথেষ্ট পরিমাণ সুখে শান্তিতে রাখব। হ্যাঁ, তার দেখভাল করব, তার দায়িত্ব নিব। কিন্তু আপনি যদি আমাকে না দেন তাহলে আমি আপনার মেয়েকে ডিভোর্স দিব। হ্যাঁ, আর আপনার মেয়ের সঙ্গে সংসার করা আমার সম্ভব না। তখন আমি কি করব? আসলে ওই যে একটা কথা বললাম না একটু আগে, যে গরিব মানুষের সুখ খুব একটা বেশি দিন আসলে সহ্য হয় না। আমি আমার প্রথম স্বামীকে হারালাম, দ্বিতীয় স্বামীকে হারালাম, আমার বাসুর, আমার মেয়েটাকে কুলে পিঠে করে মানুষ করলাম, চিন্তা করলাম ওকে একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দিব। এখন দেখতেছি যেই ছেলের পাল্লা আমি পড়লাম এই ছেলেও আমাকে ছাড়বে না। যেই মেয়েকে বিয়ে দিয়েছি সেই মেয়ের জামাইয়ের সঙ্গে, ছি 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 ছি, এইরকম কাজ করতে হবে শেষ পর্যন্ত আমাকে? মানে কি বলবো বন্ধুরা, আমি যেন কোনোভাবেই কল্পনা করতে পারলাম না। তখন আমি আমার মেয়ের জামাইকে বললাম, দেখো বাবা তুমি এটা কি বলতেছো? তাই কি এটা সম্ভব নাকি? তুমি আমার মেয়ের জামাই, হ্যাঁ আমি তোমার শাশুড়ি, ঠিক আছে তোমাকে আমি সম্মান করব, আমি তোমাকে সম্মান করব। তাছাড়া তুমি এসব কী বলতেছ? তখন সে আমাকে বলে গেল, 7 দিনের টাইম দিয়ে গেল আমাকে, বললো 7 দিনের ভিতরে যদি আপনি আমার কথার উত্তর না দেন তাহলে আপনার মেয়েকে আমি ডিভোর্স দিলাম, এই নেন ডিভোর্স লেটারটা, আপনার মেয়েকে বলেন সাইন করে দিতে। তখন আমি চিন্তা করে দেখলাম বিয়ে তো হয়েই গেছে আমার মেয়ের। এখন ছেলে মোটামুটি খারাপ না, ভালো টাকায় ইনকাম করে। ওর দেশের বাড়ি হচ্ছে এই কুড়িগ্রামে, ভালো টাকা ইনকাম করে,
আর যেহেতু ছেলে পেয়েছি, ওকে আমাদের বাড়িতে ঘর জামাই হিসেবে থাকুক, এখান থেকে চাকরি বাকরি করুক। আমি খুব চিন্তা টেনশন করলাম। তারপর ওকে আমি বললাম, দেখো বাবা, যদি তুমি কোনো কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। তখন সে আমাকে বলল, হ্যাঁ বলেন বলেন, আমি তো আপনার কথার জন্য ওয়েট করতেছি। তখন আমি বললাম, দেখো, তুমি একটা কাজ করো, আলাদা বাসায় আমার মেয়েকে নিয়ে থাকো তো, তোমার আর আলাদা বাসায় থাকতে হবে না, তুমি এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। আর তুমি যেই কথাটা বলেছিলে, যেটা তুমি চেয়েছিলে, আমি তোমার কথায় রাজি, আমি তোমাকে সেটা দিব। তখন সে যেন অনেক বেশি খুশি হলো, শোনায় সোহাগা, ঠিক আছে। তখন আমিও অনেক বেশি খুশি, ও এক্সাইটেড। তারপর বন্ধুরা, আমি তাকে আমাদের বাসায় নিয়ে আসলাম। আর আমাদের বাসায় নিয়ে আসার পর সে যেই টাকা বেতন পায়, এই টাকা বেতন আমি তাকে বললাম, তুমি আমার মেয়ের হাতে অথবা আমার হাতে তুমি দিবা। আর তোমার খরচের জন্য কত টাকা লাগে সেইটা আমরা তোমাকে দিব। এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমি আমার মেয়ের আড়ালে আমি তোমাকে দিব। তুমি আমার সঙ্গে যা করতে চাও, হ্যাঁ, আমি তোমাকে কোনো কিছুতে বাধা দেব না, কোনো কিছুতে আমি তোমাকে আটকাবো না। যদি তুমি এই শর্তে রাজি থাকো তাহলে আমিও তোমার সঙ্গে তোমার সঙ্গে একমত, তোমার সঙ্গে আমিও রাজি। তখন আমার মেয়ের বন্ধুরা, তখন আমার মেয়ের জামাই বলল, শাশুড়ি আম্মা, আমি স্যালারি পেয়ে আপনার কাছে সব টাকা দিতে পারবো না, যেহেতু আমি 30,000 টাকা স্যালারি পাই, আপনাকে প্রতি মাসে আমি 20,000 টাকা দিব। তাছাড়া আমার বাড়িতেও তো কিছু টাকা পাঠাতে হয়, তাই না? আর আমি এখন থেকে বাজার হাট খরচ যা কিছু লাগে আমি সব কিছুই চালাবো, হ্যাঁ। আর বাদ বাকি টাকা আমার বাড়িতে দিব, আপনাদেরকে কিছু দিব। এখন যদি আপনি এই সপ্তাহে রাজি থাকেন, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমাদের ঘরের বাজার হাট খরচ সব কিছু তুমি চালাবে, আমার মেয়ের হাত খরচ দিবে, ঠিক আছে, এইটা দিলেই হবে। তখন থেকেই আমার মেয়ের জামাই বলল, আজকে এক রাউন্ড হবে নাকি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। দেখো, আমি তো দীর্ঘদিন যাবৎ এই সমস্ত কিছু করি না, বুঝছো। আজকে প্রায় 15-16 বছর হয়ে গেছে। কিভাবে কি করব আমি নিজেও জানি না। মেয়ের জামাই নাজমুল আমাকে বলল, শাশুড়ি আম্মা, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু শুয়ে থাকবেন, যা করার তা আমি করব, আপনি শুধু শুয়ে থাকবেন। আমি বললাম, আচ্ছা তাই নাকি, তাহলে আমিও দেখব তুমি কেমন পারো। হ্যাঁ, আমার মেয়ের জামাই তুমি, যদি তুমি আমাকে ঠিকঠাকভাবে তোমার শ্বশুরের মতো সুখ না দিতে পেরেছ, আমিও বলে দিলাম, এক লাথি দিব, দিয়ে দেখবা তোমার কি করি, 12টা বাজিয়ে দেব। তখন জামাই আমাকে বলল, শাশুড়ি আম্মা, আপনি কোনো টেনশন করবেন না, হ্যাঁ, আমি আপনাকে ভীষণ আনন্দ দিব, আপনাকে আমি সেই মজা দিব, আপনি শুধু আমাকে একটা সুযোগ দেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, এই কথা যেন কোনোভাবেই আমার মেয়ে না জানতে পারে। ও কিন্তু যদি জানে অনেক বেশি কষ্ট পাবে, আর আমি চাই না আমার মেয়ে কষ্ট পাক। মেয়ের সুখের জন্যই আমি কিন্তু এই সমস্ত করতেছি, ঠিক আছে? না হলে আমি এগুলো কখনোই করতাম না। তার উপর আবার তুমি আমার মেয়ের জামাই। তখন জামাই আমাকে বলল, শাশুড়ি আম্মা, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আপনার মেয়ে কেন এই শহরের একটা কাকপক্ষীও টের পাবে না। তাছাড়া আপনার মেয়েকে আমিও ভীষণ ভয় পাই, ও যদি জানতে পারে আমারও তো সমস্যা হবে, তাই না? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই রাতে যখন আমার মেয়ে ঘুমিয়ে পড়বে, তুমি রাত 12টা 12:30টার দিকে আমার রুমে আসবে, আইসা আমাকে একটা ডাক দিও, আর আমিও সজাগে থাকবো, ঠিক আছে? তো দেখবো তখন কি হয়। তো যাই হোক বন্ধুরা, এরপর আমাদের ভিতরে অনেক কিছুই হয়েছে, অনেক মজা হয়েছে, আনন্দ হয়েছে। তো তোমরা এরপর কাহিনী যদি শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করো বেশি বেশি করে। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, দ্বিতীয় পর্ব যদি চাও, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, কারণ এত সময় অনেকে গল্প আসলে শুনতে চায় না, ঠিক আছে, অনেকে বিরক্তি হয়ে যায়। তো তোমরা যারা যারা শেষ পর্যন্ত শুনেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি পরের পর্ব শুনতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করো, আমি তোমাদের জন্য দ্বিতীয় পর্বটা নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবারও লাইভ স্টোরি বক্সে।
সঙ্গে থাকো।